HCl এর পানিতে দ্রাব্যতা কত হবে তাহলে? এস ধরতে পারি নাকি? HCl এর পানিতে দ্রাব্যতা কত হবে? এস। আচ্ছা, এটার মিনিং কি? যে আমি যদি পানির 1 লিটারে সিলভার ক্লোরাইড এর এস মোল, এস লেখা এরকম চেঞ্জ হয়ে যায়, এস মোল দ্রবণী, সিরিয়াসলি ভালো প্যারা দিতেছে, এস মোল দ্রবণ নিলে কি হবে? এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। ব্যাপারটা হলো আপনি যদি 2 চামচ সিলভার ক্লোরাইড লাগে, ওই 2 চামচ দিয়েই যদি এটা দ্রবীভূত হয়ে যায় পুরাটা, আর যদি কোনো 2 চামচের বেশি আমি অ্যাড করলেও দেখবো কি অদক্ষেপ পড়ে, তাহলে 2 চামচ হলো আমার এটা কি দ্রাব্যতা, বা ওই 2 চামচের জন্য এটা কি হয়ে যাবে? সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। এটা তো বুঝি নাকি? মানে যতটুকু দিলে আমার ওই পানির মধ্যে আর এক্সট্রা কোনো লবণ আমি অ্যাড করতে পারবো না, এরপরে যাই অ্যাড করব ওটা কি হবে? অতিরিক্ত হিসেবে থাকবে, অদক্ষেপ হিসেবে পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও কি? ধরেন এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আগে থেকে ছিল, এখন আপনি বাইরে থেকে একটা টেস্ট টিউব দিয়ে আপনি এখানে সিলভার ক্লোরাইড ঢালতেছেন, বাইরে থেকে আবার কি করছেন? সিলভার ক্লোরাইড দিতেছেন। সো ইন দ্যাট কেস তখন কি হবে? তখন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে NaCl এর মানে AgCl এর দ্রাব্যতা কি চেঞ্জ হবে না? আগের মতো দ্রবীভূত হবে? হ্যাঁ, না, দ্রাব্যতা কি হবে? কমে যাবে না বেড়ে যাবে? বাড়বে। বাড়বে। আচ্ছা, একটা বাসের মধ্যে অনেকগুলো মানুষ বসে আছে, ঠিক আছে? বাসটা অলরেডি মানে সোডিয়াম ক্লোরাইড দিয়ে এটা অলরেডি সম্পৃক্ত, ঠিক আছে? তার মানে বাসে পুরা জায়গা ফিল আপ। এখন বাইরে থেকে যদি আরো মানুষ আসে তখন কি ওই বাসের মধ্যে কি বসার জায়গা থাকবে? না, তার মানে কি দ্রাব্যতা কি কমে গেল না বেড়ে গেল? আগেই অলরেডি কমছে। ক্লোরিন আছে, এটার মধ্যে অলরেডি আগে থেকে কি আছে? ক্লোরিন আছে। তো ফ্লোরিন। প্রথমে যখন আমি ক্লোরিন গুলা দিব, সোডিয়াম ক্লোরাইড দিব, তখন তো ইজিলি দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু এটা অলরেডি সম্পৃক্ত, এটা কিন্তু আমাদের অলরেডি সম্পৃক্ত হয়ে গেছে সোডিয়াম ক্লোরাইড দিয়ে। এরপরে যদি আমি বাইরে থেকে আরো HCl অ্যাড করি, তাহলে ওই যে ক্লোরিনটা দেখা যাবে কি এই ক্লোরিনের সাথে এই ক্লোরিন মানে দুইজনই তো সেম চার্জের, দেখা যাবে কি এই ক্লোরিন গুলা ঢুকার জন্য এখানে আগের ক্লোরিন গুলা বাধা দিবে। কেন বাধা দিবে? কারণ ওরা তো আগেই জায়গা নিয়ে বসে আছে, নতুন ক্লোরিনের জন্য তো কোনো জায়গা নাই। তার মানে কি হবে? তখন এটার একটা অদক্ষেপ পড়ে যাবে। কথা কি বুঝে? ক্লিয়ার না হলে বলেন, আমি আবার বুঝাবো। আচ্ছা, তাহলে এখন কি আমরা বলতে পারি এখানে তো দ্রাব্যতা এস আর এখানে লিখছি এস প্রাইম, তাহলে এস আর এস প্রাইমের মধ্যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে? এস বড় হবে। ইয়েস, গুড। তাহলে এস হবে বড় আর এস প্রাইম হবে ছোট। তার রিজনটা আমরা এইভাবে লিখে রাখতে পারি যে কেননা সোডিয়াম ক্লোরাইড ডে আগে থেকেই কি ছিল? আগে থেকেই কিছু সিএল থাকায় নতুন সিএল তথা এজিসিএল নেয়ার ইচ্ছা কম থাকবে। আর এই ইফেক্টটাকে আমরা কি বলবো? এটাই সমআয়ন প্রভাব। এটাই সমআয়ন প্রভাব। ওকে, হুম।
এবার খেয়াল করেন, এটা তোলা হয়েছে। হুম আচ্ছা, তারপরটা এখানে বলা আছে পানিতে AgCl এর দ্রাব্যতা 1.3 ইন্টু 10⁻⁻5 মোল পার লিটার হলে 0.5 m 0.5 m NaCl এর NaCl দ্রবণে AgCl এর দ্রাব্যতা কত? NaCl এর দ্রবণে AgCl এর দ্রাব্যতাটা কত, এটা জানতে চাওয়া হয়েছে। কোশ্চেনটা কি বুঝতে পারছেন? এটা কি কোশ্চেন এতটুকুই? হ্যাঁ, এটার কোশ্চেনটা এতটুকুই। এখানে বলা আছে পানির মধ্যে AgCl এর দ্রাব্যতা বলে দিছে। এটা হলো কিসের মধ্যে? পানির মধ্যে। কত? দ্রাব্যতা S = 1.3 10⁻⁻5 মোল পার লিটার। এখন আপনাকে জানতে চাওয়া হয়েছে 0.5 এর সোডিয়াম ক্লোরাইড দ্রবণে AgCl এর দ্রাব্যতা কি পরিবর্তন হবে বা কত হবে। এটা আপনাকে যদি দ্রাব্যতা কত না বলে দ্রাব্যতা কি পরিবর্তন হবে বলতো, তখনও সেম কাজই করতেন। দ্রাব্যতার কি পরিবর্তন হবে, একই কথা। মানে তখন আপনাকে আলটিমেটলি কি করতে হবে? দ্রাব্যতাটাই বের করতে হবে। ঠিক আছে? তার মানে কি, এটাকে আমি এস বের করবো না এস প্রাইম বের করবো? আগে থেকেই সোডিয়াম ক্লোরাইড ছিল, এটার মধ্যে আপনি কি দিচ্ছেন? সিলভার ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড AgCl 0.5 m, এটার মধ্যে আপনি বাইরে থেকে AgCl দিচ্ছেন। তাহলে এটার যে দ্রাব্যতা হবে ওটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? এখন নতুন দ্রাব্যতাকে S প্রাইম। রিপ্রেজেন্ট করব। এখন আমার কোশ্চেন হলো যে এই AgCl এর দ্রাব্যতাটা কত? তাহলে যার দ্রাব্যতা, এটা মাথায় রাখবেন, যার দ্রাব্যতা বের করব ওটা আগে কি করব? ভাঙায় নিব। AgCl এর মানে এটার আয়নে বিশ্লেষণ করব। Ag প্লাস আর এখানে হবে Cl মাইনাস। এখন এটার ঘনমাত্রা কত? AgCl এর ঘনমাত্রা কত হবে? AgCl টা কি হয়েছে? এখানে বিয়োজিত হয়েছে না? তাহলে এখানে হবে মাইনাস এস, এই Ag এর ঘনমাত্রা হবে প্লাস এস, এই Cl এর ঘনমাত্রা হবে প্লাস এস। ঠিক আছে? কারণ এটা বিয়োজিত হয়েছে। ওই যে আমরা ইয়া করছিলাম এই আদি, সাম্যাবস্থা, বিয়োজন, এপিকিসির ম্যাথে ওইরকম আর কি। AgCl টা বিয়োজিত হয়েছে, Ag প্লাস হয়েছে, আর Cl মাইনাসটা দ্রাব্যতা হলো S। ঠিক আছে? দ্রাব্যতা বলে ঘনমাত্রা, ঘনমাত্রা ঘনমাত্রা দেখাইছি S দিয়ে। আচ্ছা, এখন এটার যার দ্রাব্যতা বের করতে বলবে তার কি বের করব? তার কেএসপি বের করব। কি বলছি কথাটা? সবসময় এটা মাথায় রাখবেন, যার দ্রাব্যতা বের করতে হবে, যার দ্রাব্যতা বের করব তার কি বের করতে হবে? আগে কেএসপি বের করতে হবে। তাহলে আমরা কার কেএসপি বের করতে চাই? কেএসপি অফ AgCl। তাহলে কেএসপি যদি বের করতে চাই, আমরা কি শিখছি? এই কেএসপি মানে হলো এই দুইটার দ্রবণের ঘনমাত্রা, নাকি সরি দ্রাব্যতা, ওই যে Ag প্লাস আর Cl মাইনাস এর দ্রাব্যতা, এই যে S আর S,
এই দুটাকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে না? গুণ। হ্যাঁ, হুম। এই যে Ag প্লাস আর Cl মাইনাস, এটার পাওয়ার কত হবে 1, এটার পাওয়ার কত হবে, দুইটারই 1 1 করে হবে, ঠিক 1 আছে? এই Ag প্লাস এর ঘনমাত্রা হলো S, এই Cl মাইনাস এর ঘনমাত্রাও S, S। ঠিক আছে? আচ্ছা, S না লিখে আমরা এইভাবে লিখি, তাহলে মনে হয় আমাদের একদম পারফেক্ট হয়। 1s1 লিখলে কি সমস্যা আছে? এটা 1s1, দেখেন তো, না। ওই যে সামনে মোল সংখ্যাটা বসবে, Ag এর মোল সংখ্যা হলো 1, আর এখানে পাওয়ার আকারে ওই মোল সংখ্যাটা বসবে। Cl মাইনাস এর মোল সংখ্যা 1, পাওয়ার আকারে মোল সংখ্যাটা বসাবো, এটা আমাদের কাজ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, তাহলে এই 1s1 আর 1s1 মানে কি আসলে S2 হয় না? KSP এর ভ্যালু, KSP কত আসে? হ্যাঁ। KSP ইকুয়াল টু আসতেছে আমার S স্কয়ার বা S2। S স্কয়ার। আচ্ছা, এখন এই যে KSP যেটা বের করলাম, এই KSPটা কোন অবস্থায় বলেন তো? এটা কি সোডিয়াম ক্লোরাইডে দেওয়া অবস্থায় বের করলাম, নাকি AgCl-টা যখন পানিতে দ্রবীভূত ছিল তখন বের করছি? AgCl যখন দ্রবীভূত। মানে পানিতে, ঠিক আছে? হুম। তাহলে এটা কোন সিচুয়েশনে লাগলে লিখে রাখতে পারেন যে AgCl যখন ওয়াটারে দেওয়া হয়েছে H2O তে, এবং কোশ্চেনে কিন্তু ওই ক্ষেত্রে পানিতে দ্রাব্যতাটা আমার বলে দেওয়া আছে। পানিতে দ্রাব্যতা কত? S2 এর S এর ভ্যালু এই যে 1.3 × 10 to the power 1.3। -5। তাহলে এখান থেকে আমার KSP ইকুয়াল টু 1.3 10 to the power -5 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে KSP এর ভ্যালুটা কত আসে? 1.6 ইনটু 10 to the power -10, এরকম একটা ভ্যালু। হ্যাঁ, আর এই KSP এর একক কি? মোল পার লিটার। তাহলে এখানে হবে মোল স্কয়ার পার লিটার স্কয়ার, ঠিক আছে? এটার একক কি ছিল? মোল পার লিটার। তাহলে হোল স্কয়ার করলে মোল স্কয়ার হবে, আর লিটারের জায়গায় লিটার টু দি পাওয়ার -2 এটা বসায় দিব। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এটা তো বের করলাম আমরা নরমাল, এইটার মধ্যে দ্রাব্যতা মানে কেএসপি এর ভ্যালুটা কত। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই যে পাত্রটা ছিল এটার মধ্যে দ্রাব্যতা কত হবে, দ্যাট মিন্স আমার এস প্রাইমের ভ্যালুটা আমাকে এখানে বের করে দেখাইতে হবে, ঠিক আছে? তো আমরা এখন এস প্রাইমের ভ্যালুটা বের করব। অতটুকু তোলা হয়েছে না? তাহলে এখন এস প্রাইমের ভ্যালু বের করব। তো এস প্রাইমের ভ্যালু বের করতে গেলে ওইটার মধ্যে আগে থেকে যে হাঁটু মানে কি বলে ঘাটি গেড়ে বসে আছে তাকে আগে দেখতে হবে। এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্য মানে আয়নের যদি বিশ্লেষণ করি তাহলে হবে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। এবং কোশ্চেনে আমাকে এখানে ঘনমাত্রা কিন্তু বলে দিছে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত, 0.5 m। আমরা কিন্তু এর আগে শিখছি যে যেই ঘনমাত্রা থাকবে ওটা যদি আয়নে বিশ্লেষণ করি তাহলে ঘনমাত্রা সেম পরিমাণেই থাকবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি হয় 0.5 m, এই সোডিয়াম প্লাসের ঘনমাত্রাও হবে 0.5 m, ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও হবে 0.5 m। সো আমরা বারবার করে সোডিয়ামেরটা লেখার কোনো আমার দরকার নেই, কারণ আমার সম আয়ন যেটা থাকবে সেটা নিয়ে ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এটা মাইনাস হবে না? হ্যাঁ, এটা মাইনাস অ্যাকচুয়ালি না দেখালেও চলবে, আমি ওখানে যেটা মাইনাস দেখাচ্ছি এটা না দেখালেও চলবে, ঠিক আছে? ওটা দেখায় না, ওই মাইনাসটা না দেখালেও চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা। এখন যে কাজটা করব আমরা, যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত, কোন অবস্থায়, কোন অবস্থায় এখন চিন্তা করব। এখন কিন্তু 0.5 m সোডিয়াম ক্লোরাইড দ্রবণে AgCl এর দ্রাব্যতা, সেই দ্রাব্যতাটা কি চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এস প্রাইম হয়ে গেছে। কি হয়ে গেছে? এস প্রাইম। সো এস S প্রাইম হলে প্রাইম। এখন আবার কি করব, এই AgCl কে ভাঙাবো। AgCl কে ভাঙাইলে আমরা কি লিখতে পারবো, Ag প্লাস আর Cl মাইনাস লিখতে পারবো। তাহলে ঘনমাত্রা মাইনাস। কি, ঘনমাত্রাটা কি লিখবো আমরা, এটা এস প্রাইম
এটাও লিখলাম এস প্রাইম, এটাও লিখলাম এস প্রাইম। ঠিক আছে? হ্যাঁ, ওই হুম, মাইনাসটা আগেরটা কেটেই দেন, ওটা দরকারই নেই। আমরা ডিরেক্ট শুধু আচ্ছা ঘনমাত্রা লিখবো। এটার ঘনমাত্রা যত হবে এটার ঘনমাত্রাও তাই হবে, এটার ঘনমাত্রাও তাই হবে। বিয়োজি তো আর লেখার দরকার নেই। সো এখন এখান থেকে কি আবার কেএসপি এর ভ্যালুটা বের করা যায় কি? এখান থেকে আমরা কি করব? হুম, কেএসপি বের করব। এই অবস্থা এখানে হবে এজি প্লাস 1 সিএল মাইনাস 1, এটা। আচ্ছা, তাহলে কেএসপি ইকুয়াল টু, এখন সিলভার আয়নের ঘনমাত্রা কত? সিলভার আয়নের কি কোনো পরিবর্তন হয়েছে? সিলভার আয়ন আমি বাইরে থেকে না 1 রেশিওতে দিছি, তাহলে এখানে 1, দ্রাব্যতা কত এস প্রাইম, এখানে বাইরে একটা 1 বসবে। এটা কি বুঝতে পারছি? কারণ আমরা ধরে নিয়েছিলাম ঘনমাত্রা হ্যাঁ হলো এস প্রাইম। আচ্ছা, এরপরে সিএল মাইনাস একটা চেঞ্জ আসবে। কেন? আগে থেকে কিন্তু 0.5 বসেছিল, আর বাইরে থেকে আমি আবার সিএল মাইনাস অ্যাড করছি। এটার দ্রাব্যতা কত? এস প্রাইম। তাহলে এখানে একটা এস প্রাইম, মানে মনে করেন এখানে একটা 5 টাকা আছে, বাইরে থেকে আপনি ওই যে ওই আমরা বক্সের মধ্যে টাকা রাখি না, বাইরে থেকে ধরেন 2 টাকা অ্যাড করলেন, তাহলে এই 2 টাকা আর এই 5 টাকা অ্যাড হয়ে কত টাকা হবে? 7 টাকা হবে, ঠিক না? তাহলে এই 2 টাকার সাথে 5 হুম, টাকা আমরা কি করব? অ্যাড করে দিতে পারি। তাহলে এখানে আগে থেকেই সিএল মাইনাস ছিল কত মোলার ঘনমাত্রা? 0.5 বাইরে থেকে আবার একটা ঘনমাত্রার আপনি সিএল মাইনাস অ্যাড করছেন, তাহলে এই দুইটা সিএল মাইনাস অ্যাড হবে না? এই এস প্রাইম আর 0.5 হ্যাঁ এই দুইটা আমরা অ্যাড করব। এই ব্যাপারটা বুঝতে পারছেন অনিশা? এটা বুঝলে কিন্তু ক্লিয়ার। তাহলে এখানে হবে 1 আর এটা 0.5, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে সিলভারের সময় কিছু অ্যাড হবে না, হ্যাঁ, কি 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 মানে সিলভারের সময় তো কিছু অ্যাড হবে না। কেন অ্যাড হবে? ওখানে কি আগে থেকে সিলভার ছিল? না আপনি অ্যাডই করলেন শুধুমাত্র, মনে করেন একটা 5 টাকার নোট অ্যাড করছেন, 2 টাকার নোট অ্যাড করছেন, ওটা হলো সিএল, আর একটা 10 টাকার নোট অ্যাড করছেন বা কয়েন অ্যাড করছেন, ঠিক আছে? আগে থেকে তো ভিতরে কোনো কয়েন ছিল না, এরকম আর কি ব্যাপারটা। সো ওটা অ্যাড করার কোনো দরকার নেই। ওকে, হলো? হুম, বা মনে করেন একটা ডলার অ্যাড করছেন, হ্যাঁ ভিতরে ছিল বাংলাদেশি টাকা, ওটার সাথে ডলার অ্যাড করছেন, ডলার আর কয়েন তো মিলবে, মানে বাংলাদেশি টাকা তো আর মিলবে না। কিন্তু সিএল মাইনাস যেটা, ওটা মনে করেন যে বাংলাদেশি টাকা 5 টাকা আগে ভিতর থেকে ছিল, বাইরে থেকে আরো 2 টাকা অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এই ঘনমাত্রাটা, এটার সাথে কিন্তু 2 বা 1 কিছু মাল্টিপ্লাই হবে না, কারণ ওটা আগে ভেতরেই ছিল। এটা অনেকে ভুল করে, হ্যাঁ, অনেকে করে কি এটার সাথে 1টা মাল্টিপ্লাই করে, পরীক্ষা হলে এটা পাবেন, অনেকে এই কাহিনীটা করবে, কইরা পুরো তালগোল কথা হবে। আমরা শুধুমাত্র যেটা বাইরে থেকে অ্যাড করতেছি ওইটার সাথে ওই রেশিও গুলা মেনটেন করব, কিন্তু ভেতরে যেটা আছে সেটার সাথে কিন্তু কোনো কিছু মাল্টিপ্লিকেশন হবে না। কথা কি বুঝতে পারছে? আচ্ছা এটা খালি মাথায় রাখেন, পরের ম্যাথে আমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা তাহলে কি হইতেছে? 1s1, আর এখানে s প্রাইম প্লাস 0.5, সরি 1s1 না, এটা হলো 1s প্রাইম। আচ্ছা, তো এবার খেয়াল করেন কেএসপির ভ্যালু কত? কেএসপির ভ্যালু কিন্তু আমরা বের করে আসছিলাম। এই কেএসপি মানে কোন কেএসপি? এটা হলো সিলভার ক্লোরাইডের নরমাল পানিতে দ্রবীভূত অবস্থায় কেএসপি। কি বলছি? এটা কোন হুম, কেএসপি? সিলভার ক্লোরাইডের পানিতে দ্রাব্যতা বা দ্রাব্যতার গুণফল আর কি, দ্রাব্যতার গুণফল বা কেএসপির মান, এবং সেটা কত ছিল? 1.6 ইন্টু 10⁻⁻10, ওটা বসাবো, ঠিক আছে? আর এখানে হলো এস প্রাইম আসছে। আচ্ছা, এবার খেয়াল করেন এই এস প্রাইম আর এস প্রাইম, এটা কি হবে? মাল্টিপ্লিকেশন হবে না? দেখেন তো, হুম, সেটা মাল্টিপ্লিকেশনটা করে ফেলি আমরা। তাহলে এস এর সাথে এস এর মাল্টিপ্লাই করলে কি হবে? এস প্রাইম হোল স্কয়ার, নাকি? আর এস প্রাইমের সাথে 0.5 মাল্টিপ্লাই করলে হবে কত? 0.5 ইন্টু এস প্রাইম, এস প্রাইম ঠিক আছে? আচ্ছা, এখন
এই এস প্রাইম হোল স্কোয়ারটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। কেন আমরা এস প্রাইমটাকে বাদ দিয়ে দিতে পারি? মনে করেন দ্রাব্যতার মানটা কত, এই যেমন এখানে আসছে 1.6 ইনটু 10⁻−10, আমরা ধরলাম আর কি, এটাই যদি আমরা এখানে বসাই তারপরে আবার হোল স্কোয়ার করলে মানটা অলরেডি কিন্তু 10⁻−10, মানে 0 পয়েন্টের পরে আরো 10টা শূন্য, তারপরে 16। তাহলে আমি যদি স্কোয়ার করি ঘটনা কি ঘটবে? 10⁻−20 হয়ে যাবে না? হ্যালো, হ্যাঁ। তাহলে ওই মানটা কি আরো ছোট হয়ে আসবে না? তাহলে ওইটা কি, মনে করেন আপনার কাছে 1 কোটি টাকা আছে, ঠিক আছে, থাকলে তো খুশি হয়ে যেতাম। 1 কোটি টাকা আছে, এটার সাথে মনে করেন 1 টাকা অ্যাড করলেন, তাহলে ওটা কি আপনার গায়ে লাগবে? ওই 1 কোটির সাথে 1 টাকা অ্যাড করছি, না। কোনো ম্যাটার না। হ্যাঁ, এখানে ব্যাপারটা এরকম, মনে করেন যে দ্রাব্যতা যা ছিল ওটা আরো কমে গেছে, তাহলে ভ্যালুটা যদি আরো ছোট হয়ে যায়, ওইটা যদি আপনারা বলি যে আরে 0.20টা শূন্য তারপরে 1, ওই দ্রাব্যতা দিয়ে আমি করুন কি? ওটা দিয়ে তো আমার লাভ নেই। সো ওই দ্রাব্যতাটা আমরা এখানে এস এটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের শুধু ক্যালকুলেশন করতে হবে কতটুকু নিয়ে, শুধু আমাদের ক্যালকুলেশন করতে হবে এই যে 0.5 ইন্টু S1, ঠিক আছে? কারণ কি লিখে দিবেন, এস প্রাইম হোল স্কোয়ার এর ক্ষেত্রে দ্রাব্যতার মান উপেক্ষণীয় বা উপেক্ষা করা যায়, এটা লিখতে পারি। উপেক্ষণীয় বা নগণ্য, এটাও লিখতে পারি, মানে অনেক ছোট, ঠিক আছে? মানে যখন আমরা স্কোয়ার করে দিব তখন দ্রাব্যতার মান ছোট হয়ে যায়, তখন এই জন্য এটাকে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা কি এই টাইপ সব ম্যাথই এমন বাদ যাবে? আচ্ছা, আমি কথাটাকে আরেকটু সুন্দর করে লিখি। হ্যাঁ, আমার মনে হয় এটা লিখতে ভালো হয়। এটা হচ্ছে, হ্যাঁ, এটা যে কোনো এরকম স্কোয়ার থাকবে অথবা কিউব থাকবে, আপনি যদি এরকম কিউব স্কোয়ার যা পাবেন, মানে সোজা কথা, পাওয়ার 1 এর চেয়ে যা যা অ্যাড হবে, পাওয়ার যদি 1 এর চেয়ে যত বেশি অ্যাড হোক, ওগুলা সব কি করবেন? বাদ দিয়ে দিবেন। কি বলছি বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা। যদি কিউব থাকে তাইলেও বাদ, 4 থাকে তাইলেও বাদ, যা দিবে তাই বাদ। তাহলে এটাকে এইভাবে লিখবেন, যেহেতু হয়ে গেল, যেহেতু এস প্রাইম অত্যন্ত ক্ষুদ্র, তাই এস প্রাইম হোল স্কোয়ার যুক্ত পদ বাদ দেয়া যায়, ঠিক আছে? আর যদি পরীক্ষার সময় না পান, এটা না লিখলেও চলবে, কোনো সমস্যা না। বাট লিখলে আর কি কেউ নাম্বার কাটতে পারবে না, রিজনটা আপনি বলে দিচ্ছেন, ঠিক আছে? তাহলে এখন আচ্ছা। এখন কি আমরা এস প্রাইমের ভ্যালুটা বের করতে পারবো? এখন কিন্তু আমরা ডিরেক্টলি এস প্রাইমের ভ্যালুটা বের করে ফেলতে পারি, যে এই 0.5 দিয়ে ডিভাইড করে দিই, বাস এখান থেকে সুন্দর একটা অ্যান্সার চলে আসবে। আমি আর ক্যালকুলেশন নিয়ে প্যারা দিলাম না, এটা এরকম আসবে 3.199 ইনটু 10⁻−10, আর ইউনিট কি হবে? মোল পার লিটার। ওকে, এটা ইউনিট কি হবে? এস প্রাইমের মোল পার লিটার। ম্যাথটা বুঝে গেছো? হ্যাঁ। তোলা শেষ হয়ে গেলে বলেন। শেষ। ওকে, তাহলে আমরা সেকেন্ড ম্যাথটা যে যেটা আপনাদের কলেজে আসছে, ওই ম্যাথটা। সেকেন্ড ম্যাথ, এটা ছিল টাইপ 1, ওটা লাগলে টাইপ 1 লিখে রাখতে পারেন, এটা হলো টাইপ 2, ঠিক আছে? অ্যাকচুয়ালি টাইপ, আচ্ছা এটা টাইপ 1ই ধরেন, এটা টাইপ 1, আগেটা এটা একই ম্যাথ আসলে। তবে এটা আরেকটু ইজিয়ার। হ্যাঁ, ইজিয়ার কোন হিসেবে, সেটা হলো এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি বলে দিছে, কেএসপি মান বলে দিছে আপনাকে 3.2 ইনটু 10⁻−11 মোল কিউব পার লিটার কিউব, ঠিক আছে? মোল কিউব পার লিটার কিউব। এখন বলা হয়েছে 0.1 m NaF দ্রবণে এর
দ্রাব্যতার কি রূপ পরিবর্তন হবে? ঠিক আছে, আচ্ছা। আর এই ট্রিক্সটা লিখে রাখেন যে যার কেএসপি বলে দিবে তার দ্রাব্যতা বের করবে। যার কেএসপি বলে দিবে তার দ্রাব্যতা বের করবে। তাহলে আমরা আগের ম্যাথে কি করছিলাম খেয়াল করেন তো, এখানে পানিতে এজিসিএল এর দ্রাব্যতা বলে দিছে, আর এখানে বলাই আছে এজিসিএল এর দ্রাব্যতা কত। ঠিক আছে, আচ্ছা। কিন্তু এই কোশ্চেনটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমরা কিন্তু এখানে এজিসিএল এর দ্রাব্যতা বলে দেওয়াতে আমরা শুধুমাত্র এজিসিএল এর কাজ করছি, খেয়াল করছেন। কিন্তু এখানে আমরা কি করব, এখানে কিন্তু আমাদেরকে বলে দেয়নি কার দ্রাব্যতার কথা বলা হয়েছে। তো আমাদের কিভাবে এটা বুঝে নিতে হবে, আমাদের বুঝে নিতে হবে এটা দেখে যে যার কেএসপির মান বলে দিবে তার দ্রাব্যতা বের করবে। ওকে, আচ্ছা। আচ্ছা, ডিলিং। আচ্ছা, এবার তাহলে প্রথমে আমরা একটু আগে যেটা করে আসছিলাম, প্রথমে আমরা কি করব, এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড এটার পানিতে দ্রাব্যতা কত আগে এটা বের করব। কি বলছি বুঝছেন, এটাই সবসময় করতে হবে। আগে কি করব, পানিতে দ্রাব্যতা কত সেটা আমরা বের করব। তাহলে আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের পানিতে দ্রাব্যতা, ঠিক আছে, দ্রাব্যতা কত ধরি, ধরেন এস মোল পার লিটার। ঠিক আছে, এস মোল পার লিটার। তাহলে এখন কি আমরা কেএসপি বের করতে পারবো এটার আগের মতো করে? আচ্ছা, এটার আবার ইয়েটা লিখে আসতে হবে, ক্যালসিয়াম ক্লোরাইড মানে কি, এটার ইয়েটা লিখে আসতে হবে না আমাদের, এই যে ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2F মাইনাস 1, এটার ঘনমাত্রা S, এটার ঘনমাত্রা S, এটার ঘনমাত্রাও তাহলে কত হবে S। আচ্ছা, তাহলে কেএসপি কত হবে, এটাই তো করছিলাম আমরা এর আগের ম্যাথটা, যে প্রথমে এটা লিখে দেন এটার কেএসপি এর মানটা বের করে রাখছি। এই যে এটা লিখে তারপরে আমরা যা দ্রাব্যতা বের করবো তার কেএসপি বের করব। এখন এখান থেকে তো কেএসপি বের করাই যায়, বলেন তো কেএসপি কত হবে? S into 2S square. আচ্ছা, আপনার মনে বেশি কষ্ট হইতেছে, থাক বলা লাগবে না, আমি বলতেছি এটার ঘনমাত্রা হলো, সমস্যা, আচ্ছা, S into 2S square. আর এটা হলো 2s হোল স্কয়ার। ওকে, গুড। তাহলে এটা হবে 4s কিউব। আমি আপনাকে আজকে একটা প্যাটার্ন দিয়ে দিব, ওই প্যাটার্নে পাইলে ওই অনুযায়ী এটা ক্যালকুলেশন ডিরেক্টলি তাড়াতাড়ি করে ফেলবেন। ঠিক আছে, এমসিকিউর জন্য আর কি। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে, আগের ম্যাথে কিন্তু আমাদের দ্রাব্যতার মানে দ্রাব্যতার মান বলে দিছিল, আমরা কেএসপি বের করছি। ঠিক আছে, এখন আমরা কি করব, এস এর ভ্যালুটা বের করব, এই ঘনমাত্রা এই দ্রাব্যতাটা এস এর ভ্যালু কত এটা বের করব, কারণ কেএসপি এর ভ্যালুটা আমাকে কিন্তু কোশ্চেনে আগে থেকেই বলে দেয়া। ঠিক আছে, কেএসপি এর ভ্যালু কত বলে দেয়া, 3.2। 3.2 into 10 to the power minus 11. এটা equal to 4s cube. ইয়েস, ঠিক আছে, এটা ইকুয়াল টু কত, 4s কিউব। তাহলে শুধু এখন শুধু s বের করব। এস কিউব মানে হলো রুট ওভার এই ভ্যালুটা 3.2 into 10 to the power minus 11 divided by 4। ঠিক আছে,
এটাই। এটা একটু ক্যালকুলেট করে একটু দেখেন তো আমাকে, দেখে আমাকে বলেন এটা কত আসে। আচ্ছা, এটা এস এর সায়েন্টিফিক ভ্যালু। মডেল, সায়েন্টিফিক, আচ্ছা, আচ্ছা সায়েন্টিফিক মডেলের কত আসে, কত আসছে 0.0002, এটা 2 into 10 to the power minus 4 এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, তাহলে 2 ইন্টু 4 ঘর ডান নিয়ে নিছি, তাই মাইনাস into 4। the power minus 4. ইয়েস, হয়েছে। তাহলে একক কি হবে, মোল পার লিটার। হ্যাঁ, দ্রাব্যতা। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ, যে আমাদের কেএসপি থেকে এই এস এর ভ্যালুটা বের করে আনা। ঠিক আছে, কেন এস এর ভ্যালুটা বের করলাম, কারণ আমাদের এখানে কি এই জিনিসটা বলে দেওয়া ছিল। ও আচ্ছা, হুম। এখানে আগের কোশ্চেনে যেমন এস এর ভ্যালুটা বলে দেওয়া ছিল, ঠিক আছে, আগের ম্যাথে এস এর ভ্যালুটা আর কি বের করা ছিল, আমরা কেএসপি থেকে পরের এস এর ভ্যালুটা বের করছি। আচ্ছা, আর এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা কেএসপি এর ভ্যালুটা বের করছি, ঠিক আছে, এস এর ভ্যালু থেকে, নাকি সরি, এস এর ভ্যালু বের করছি কেএসপি থেকে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো যে ক্যালসিয়াম ফ্লোরাইডের যে পার্টটা আছে ওটা নিয়ে কাজ করা। এখন আমরা কোনটা নিয়ে কাজ করবো, ক্যালসিয়াম ফ্লোরাইড, CaF2। কারণ কি, ক্যালসিয়াম ফ্লোরাইড এখন কোন অবস্থায় কাজ করবে, যখন আমাকে এখানে কি করা হয়েছে, এটা কোন অবস্থার কথা বলা হয়েছে, যখন সোডিয়াম ফ্লোরাইডে অ্যাড করা হবে, সোডিয়াম ফ্লোরাইডে অ্যাড করা হবে, এটাই তো নাকি, দুইটা অবস্থায় কেএসপি নিয়ে কাজ করব না আমরা। হুম। আচ্ছা, তাহলে ফার্স্টে হলো ক্যালসিয়াম ফ্লোরাইডকে আবার ওইভাবে ভাঙবো, ক্যালসিয়াম 2 প্লাস আর 2F মাইনাস, এটা লিখলাম। আচ্ছা, এখন এখানে খেয়াল করেন, এটা তো আমি বাইরে থেকে অ্যাড করছি, ঠিক না, হ্যালো, এখানে হলো সোডিয়াম ক্লোরাইড ছিল, এটার মধ্যে বাইরে থেকে ক্যালসিয়াম ক্লোরাইডটা অ্যাড করতেছি, বুঝছেন, তাহলে এটা যখন শুরুতে থাকবে তখন এটার একটা ঘনমাত্রা থাকবে না। তো আমরা এরকম যখন থাকে তখন আমরা এগুলোর ঘনমাত্রা কত ধরে নিছিলাম মনে আছে, ওই যে কেপিকেসির ম্যাথের সময় বাইরে থেকে যখন নতুন ঘনমাত্রা অ্যাড করি তখন এটাকে 1 2 3 4 যা ইচ্ছা ধরে নেওয়া যায় না, ওটার ঘনমাত্রা। তাহলে বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা কত, ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 1। আগেরটায় কেন 1 লিখি নাই বলেন তো, আগেরটায় কেন এস লিখছি, কারণ ওটা পাত্রের মধ্যে দ্রবীভূত অবস্থায় ঘনমাত্রা চিন্তা করতেছি, আর এটা কি বাইরে থেকে এটা অ্যাড করতে হবে। বুঝতে পারছি দুইটার ডিফারেন্সটা, হ্যাঁ, এটা কিন্তু কনফিউজিং, ডিফারেন্সটা ধরতে পারছি, যখন আমি পাত্রের মধ্যে চিন্তা করব বা অলরেডি ওটা দ্রবীভূত অবস্থায় আছে, পানির মধ্যে, সোজা কথা, পানির মধ্যে যখন চিন্তা করব তখন 1 চিন্তা করব না, ঠিক আছে, তখন ঘনমাত্রা এস 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 সবগুলা। কিন্তু যখন আমি বাইরে থেকে যেটা অ্যাড করব তখন আমি প্রথমে কত ঘনমাত্রা ধরে নিব, আদি অবস্থায় ঘনমাত্রা হবে 1, ঠিক আছে। আচ্ছা, আর এখানে 0, এইখানে একটা ঝামেলা আছে। ও আচ্ছা, আমার তো সোডিয়াম ক্লোরাইড না, সোডিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। এইটা চিন্তা করার সময় এখানে আবার এটা তো আমি অ্যাড করব, কিন্তু আমার তো পুরো চিন্তা আসলে এই পুরাটা নিয়ে না, এখানে আমি কি কি দেখতেছি, ক্যালসিয়াম ফ্লোরাইড দেখতেছি, সোডিয়াম ফ্লোরাইড দেখতেছি, নাকি, তার মানে এখানে কে কে, এখানে মেইন ভূমিকা ক্যালসিয়াম, এখানে ফ্লোরিন, আর এখানে সোডিয়াম। এখন বলেন ক্যালসিয়ামের ঘনমাত্রা 1, ওকে, আদিতে শুরুতে, নাকি যখন কোনো রিঅ্যাকশন হয় নাই,
সোডিয়ামের ঘনমাত্রাও কত হবে যদি চিন্তা করতাম? এটা কি 1 1 হবে নাকি 0.1 হবে? কত? পাত্রের মধ্যে 0.1 এম সোডিয়াম ক্লোরাইড দেওয়া ছিল না? পাত্রের মধ্যে কত? 0.1, হ্যাঁ? তাহলে 1 এটা m 0.1। তার মানে এই 0.1 এম কিন্তু সোডিয়ামের জন্য, আবার এই 0.1 এম ফ্লোরিনের জন্য। তাহলে বাইরে থেকে যে ফ্লোরিনটা অ্যাড করতেছিলাম ওইটার হলো 0, কিন্তু ভেতরে আগে থেকে একটা ক্লোরিন ছিল, তাহলে ওইটার আবার ঘনমাত্রা কত হবে? 0.1 এম হবে। তাহলে 0.1 ঘনমাত্রা কত হবে ফ্লোরিনের এখানে আসলে? 0.1। এই ব্যাপারটা কি বুঝতে পারছি? এটা কোত্থেকে আসছে? এটা সোডিয়াম ক্লোরাইড থেকে পাওয়া গেছে। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? বুঝছি, এটা তো দেওয়াই আছে। হ্যাঁ, মানে আপনি এটা জাস্ট চিন্তা করবেন, আপনি রিঅ্যাকশন এখনো শুরু করেন নাই, তখন শুরুতে কি কি আপনি দেখতে পাইতেছেন ওইটার ঘনমাত্রা, যা যা আপনি দেখবেন ওইটাই বসাবেন। ঠিক আছে? আচ্ছা, কোনো কনফিউশন আছে? হ্যালো, হ্যালো, রামিশা শুনতেছেন?